আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি বিশেষ ক্লাসে। এর আগে তোমাদের সাথে আমি কথা দিয়েছিলাম যে আমরা যে ম্যারাথন ক্লাসগুলো নিয়েছিলাম, একটা ক্লাসে সবগুলো গল্প শেষ করেছিলাম, একটা ক্লাসে সবগুলো কবিতা শেষ করেছিলাম, কিন্তু আমাদের সম্ভবত সেটা 6 থেকে 7 ঘন্টার একটা ক্লাস ছিল। একটা ক্লাসে পুরো ব্যাকরণ শেষ করেছি। সেই ক্লাসটা কিন্তু অলরেডি প্রায় 85,000 প্লাস স্টুডেন্ট দেখেছে, এবং গল্পের ক্লাসটাও, একটা ক্লাসে গল্পের ক্লাস, সেটাও প্রায় 70,000-এর মতো স্টুডেন্ট দেখেছে। তোমরা কেউ যদি এমন থাকো যে ভাইয়া আজকের এমসিকিউ ক্লাসটা দেখা শুরু করেছে আপনার, কিন্তু ওই ক্লাসগুলো দেখিনি, তাদেরকে আমি বলবো তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবা। আজকের ক্লাসে আমি কি করব, তোমাদের শর্ট সিলেবাসে টোটাল 7টা গল্প ছিল, তাই না? 7টা গল্প কিন্তু নেই, একটা গল্পকে বাদ দেওয়া হয়েছে। 52 দিনগুলো যে গদ্যটা ছিল শর্ট সিলেবাস থেকে, সেটাকে বাদ দিয়ে পরিমার্জিত করে তোমাদের আর 6টি গল্প আছে। এই 6টি গল্প যেগুলো তোমাদের 26 তারিখের বাংলা পরীক্ষায় ফেস করতে হবে, 6টি গল্পর সবগুলো গল্প থেকে সর্বোচ্চ ইম্পর্টেন্ট 100 প্লাস এমসিকিউ আমরা আজকে সলভ করব। আমি আজকের ক্লাসে 100 প্লাস বলতে হয়তো 115 থেকে 120টা এমসিকিউ সলভ করব, কিন্তু না, এর চেয়ে অনেক অনেক বেশি এমসিকিউ সলভ করা হবে। আজকের ক্লাসের ডিউরেশনটা খুবই শর্ট হবে। আমি 1 ঘন্টার ভিতরে তোমাদেরকে আজকে আমি পুরো সবগুলো এমসিকিউ সলভ করাবো গল্পের। আজকের ক্লাসটা আমি লাইভ নিচ্ছি না, এই জন্য যে লাইভ নিলে আমাদের একটা টেকনিক্যাল ইস্যুও ছিল, এর পাশাপাশি আমি ভেবেছি আমি কিছু কিছু ক্লাস লাইভে নেব। এজন্য নেব যেন তোমাদের কমেন্ট পড়তে গিয়ে আমার একটু টাইম নষ্ট হয়। এইটা তোমাদের জন্য শেষ মুহূর্তে এসে অনেক বড় একটা ক্ষতির কারণ হয়, আমি এটা হতে দেব না। চলো আজকের ক্লাসটা শুরু করি। আমি বলেছি বাংলা প্রথম পত্রের গদ্য অংশ থেকে আমরা আজকে 100টা এমসিকিউ সলভ করবো, সর্বোচ্চ কমন উপযোগী। আমি নোমান স্যার আছি তোমাদের সাথে, তোমাদের নোমান ভাইয়া। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমি তোমাদের ইডু কার্টুন স্কুলের বাংলা পড়াচ্ছি, এবং আগামীতেও পড়াবো। তোমাদের সাথে আমার অ্যাডমিশনের ক্লাসগুলোতেও দেখা হবে। চলো, আর একটা বিষয়, এইচএসসির আগের দুদিন, 26 তারিখ থেকে এক্সাম না, 24 তারিখ এবং 25 তারিখ, ওই 2 দিন তোমাদের জন্য চমৎকার কিছু গিফট আসতে যাচ্ছে। 24 তারিখ 25 তারিখ বাংলার টোটাল 200 মার্কের দায়িত্ব আমার। আমি দায়িত্ব নিয়েছি, আমি তোমাদেরকে কিভাবে কাভার করাতে হবে, সবগুলো গল্প, সবগুলো কবিতা, সবগুলো নাটক উপন্যাস এর আগে আমি একাধিকবার শেষ করিয়েছি ম্যারাথন ক্লাসে, সেগুলো তোমরা দেখে নিবা। কিন্তু এরপরে তোমাদেরকে আমি ফাইনাল রিভিশন হিসাবে কিছু চমৎকার ক্লাস নেব 24 এবং 25 তারিখে। এই ইউটিউব চ্যানেল সহায়কে তোমরা পেয়ে যাবা। ওকে, দেখো তাহলে আজকের ক্লাসটি শুরু করছি। একদম ফার্স্ট এমসিকিউটা আমি বলেছি, কিন্তু আজকে যেহেতু লাইভ হচ্ছে না, রেকর্ড ক্লাস, আমি কোশ্চেন করব, আমি অ্যান্সার দেবো, ব্যাখ্যা করে দেবো। আর টেনে দেখবা না আজকের ক্লাসটা, প্লিজ টানবা না। এখন তো আমি পড়ায় জাম্প করতেছি, এতক্ষণ গল্প করলাম, আজকের ক্লাসটা টানবা না। ওকে, শুরু করছি। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, এই উক্তিটি কার? ন্যাড়া না, তার বন্ধু মৃত্যুঞ্জয় বহুদিন যাবৎ অসুস্থ, ঘরে পড়ে আছে। তো ন্যাড়া গিয়েছিল মৃত্যুঞ্জয়ের বাড়িতে দেখা করতে। মৃত্যুঞ্জয়ের 20-25 বিঘার একটি আম বাগান ছিল। 20-25 বিঘার একটি আম কাঁঠালের আমের বাগান ছিল। সেই আম বাগানের ভিতরে মৃত্যুঞ্জয় থাকতো। তো সেখানে সে বহুদিন যাবৎ অসুস্থ, তার চিকিৎসা করত একজন বুড়ো মালো। বুড়ো মালো বুড়ো মালো তাকে চিকিৎসা করে তাকে মোটামুটি সুস্থতার পর্যায়ে এনে, বুড়ো মালোর একজন কন্যা সন্তান আছে। মালো পাড়ার বুড়ো মালোর একজন কন্যা, যার নাম হলো বিলাসী। সেই বিলাসী, তার বাবা যেহেতু চিকিৎসা করেছে, এবার সে সেবা শুশ্রূষা করে মৃত্যুঞ্জয়কে সুস্থ করার চেষ্টা করতেছে। সেই মৃত্যুঞ্জয় হচ্ছে আমাদের ন্যাড়ার বন্ধু। ন্যাড়া তার সাথে দেখা করতে গিয়েছিল, যখন সে আসতেছে তখন অন্ধকার হয়ে গেছে। তখন বিলাসী তাকে বলতেছে, কে বলতেছে ভাইয়া? এই বিলাসী বলতেছে। বিলাসী বলতেছে যে ঠাকুর, এই অন্ধকারের পথ একটু দেখে পা ফেলো, ঘন জঙ্গলের পথ। ওকে, এরপরে দেখো, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব বলতে কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো। যখন বিলাসী একজন মালোপাড়ার মালোর মেয়ে হয়ে মৃত্যুঞ্জয়কে রুটি বেনে খাবার খাওয়াচ্ছে, রুটি বানিয়ে খাওয়াচ্ছে, তখন তার খুড়ামশাই, বুড়ো খুড়ামশাই, কার খুড়ামশাই? জ্ঞাতি খুড়া। কার খুড়া? সে হলো মৃত্যুঞ্জয়ের খুড়া, মানে তার চাচা। সে এসে বলতেছে যে আরে, তো অন্য পাপ করেছে, একজন নিচু জাতের হাতে খাবার খেয়েছে, এ তো বিশাল বড় অপরাধ করে ফেলছে।
তো সেই জন্য তাকে পিটিয়ে, তাকে মেরে, তার চুল ধরে টেনে হিসড়ে তাকে নির্যাতন করে বের করে দিয়েছিল। তো এইরকম আরো অনেক মহত্বের কাহিনী আমাদের আছে। কারণ আমরা আমাদের সমাজকে আমরা কি করেছি রে? আমাদের সমাজকে আমরা পাপ মুক্ত করতে পেরেছি। এইটা হলো আমাদের অনেক বড় একটা কৃতিত্বের বিষয়, তাই না? এটা হচ্ছে একটা মহত্বের বিষয়। এটি মহত্ব না, কিন্তু এটি ব্যঙ্গার্থে বলেছে। এটা একটা নিকৃষ্টতম কাজ, তাই না? তাহলে রাইট অ্যান্সার কি হবে? মহত্বের কাজ আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে, ব্যঙ্গ করে বলা হয়েছে। 3 নাম্বারটা আসো। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? ক্রোশ বুঝতে হবে। যদি বলে যাতায়াত, তাহলে যাওয়া এবং আসা দুটো মিলে হবে কিন্তু 4 ক্রোশ। আবার এখানে ভুল দেওয়া হয়েছে। যদি বলা হতো ন্যাড়ার স্কুলে যেতে কত ক্রোশ পথ পাড়ি দিতে হয়, কথাটা বোঝার চেষ্টা করবা। যাওয়ার জন্য পাড়ি দিতে হয় 2 ক্রোশ, আসার জন্য লাগে 2 ক্রোশ, তাহলে কত ক্রোশ হবে? 4 ক্রোশ হবে। রাইট অ্যান্সার কিন্তু 4 হবে। রাইট অ্যান্সার কি হবে? 4 ক্রোশ হবে। এরপরে আসো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এগুলো বোঝার কিছু নাই, মুখস্থ জিনিস, তোমরা জানো 1876 খ্রিস্টাব্দে। ওকে, এরপরে আসো ভাইয়া, রম্ভার কাঁধি অর্থ কি? রম্ভা অর্থ হচ্ছে কলা। রম্ভার কাঁধি মানে কি? কলার ছড়া, কলার ছড়া। রম্ভার কাঁধি অর্থ কি? কলার ছড়া। যেগুলো ব্যাখ্যার দরকার নেই সেগুলো আমি খুব দ্রুত চলে যাবো। ওকে, এটা রাইট অ্যান্সার হবে এই যে কলার ছড়া বা গ। এরপরে আসো, ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? হুমায়ুনের পিতার নাম লেখা হলো তুগলক খা। মানে ওরা না খুব একটা পড়াশোনা করে না, ন্যাড়ারা খুব একটা পড়াশোনা করে না, গ্রামে ফাঁকিবাজি করে পড়াশোনা করে। তো পরীক্ষায় যখন হুমায়ুনের বাবার নাম আসে বাবর, রাইট অ্যান্সার কি হবে রে? বাবর হবে। কিন্তু ওরা কি লিখতো? ওরা লিখতো তুগলক খা, মানে খুব পড়াশোনা করতো না। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? এইটা নিয়ে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। এই প্রবলেমটা আমি সম্পূর্ণটা ভেঙে দিচ্ছি। থার্ড ক্লাস মানে হচ্ছে ক্লাস 8। থার্ড ক্লাস অর্থ কি? থার্ড ক্লাস অর্থ হচ্ছে ক্লাস 8। মৃত্যুঞ্জয় পড়তো কিন্তু ক্লাস 8-এ। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ক্লাস 8-এ পড়তো। আচ্ছা, ফোর্থ ক্লাস মানে কি? ফোর্থ ক্লাস মানে ক্লাস 7। ফোর্থ ক্লাস মানে ক্লাস 7। সেকেন্ড ক্লাস মানে কি ভাইয়া? ক্লাস 9। এবং ফার্স্ট ক্লাস মানে হলো ক্লাস 10। তাহলে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় পড়তো কোন ক্লাসে ভাইয়া? থার্ড ক্লাসে পড়তো। ওকে, বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি কিন্তু হবে আমাদের ভারতী পত্রিকা। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? ভারতী পত্রিকায়। ওকে, তারপরে মাসি পিসি আছে, আরো কিছু গল্প আছে, সেগুলো নিয়ে আমরা পূর্বাশা বা অন্যান্যগুলো দেখবো। জাস্ট এটা মনে রাখো, বিলাসীটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? এই রাইট অ্যান্সারটি হবে তোমার শতকরা 80 ভাগকে। শতকরা কত ভাগকে বিদ্যা অর্জন করতে পল্লী গ্রামের কত ভাগকে বিদ্যা অর্জনের জন্য দূরত্ব অতিক্রম করতে হয়? শতকরা এই 80 ভাগকে দূরত্ব অতিক্রম করতে হয়। এরপরে আসো, সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এ কথার কারণ কি? এই যে দেখো, ওই যে বলছে না যে 2 ক্রোশ পথ মারিয়া তাদেরকে যেতে হয়, 2 ক্রোশ পথ মারিয়া আবার আসতে হয়, মানে 4 ক্রোশ। 4 ক্রোশ মানে 8 মাইল ধুলোবালির সমুদ্র পাড়ি দিতে হয়। অনেক বেশি ধুলোবালির ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়। তাহলে ধুলোবালির যে সমুদ্র পাড়ি দিয়ে এই 4 ক্রোশ মানে 8 মাইল, যদি বলে যাতায়াত করতে হয় কত মাইল? 8 মাইলের কম না। 2 ক্রোশ মানে 4 মাইল। 4 মাইল যেতে হয়, 4 মাইল আসতে হয়। তাহলে এটা অনেক কষ্টের কাজ না, ধুলোবালির সমুদ্র পাড়ি দেওয়া। এই জন্য সরস্বতী হলো বিদ্যার দেবী। সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। এটা হিন্দু ধর্ম অনুযায়ী। তাহলে সরস্বতী তাদেরকে এই ছাত্রদের কষ্টের জন্য, ছাত্ররা যে কষ্ট করতেছে কষ্টের জন্য খুশি হয়ে তাদেরকে বর দিবেন। বর মানে উপহার। বর মানে কি? উপহার দেবেন। এরপরে আসো, ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? এই যে ম্যালেরিয়া হয়, এটা হচ্ছে গ্রামের কথা। কারণ গ্রামে যারা থাকে তাদেরকে, এটা হচ্ছে বিলাসী গল্পে এসেছে যে এই জন্যই ম্যালেরিয়া আছে, বিভিন্ন রোগ বালা মুসিবত আছে বলে তারা শহরে চলে যায়, শহরে গিয়ে লেখাপড়া করে। এরপরে আসো, এই যে তার পরের পাটেই চলে আসছে
যে বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? কারণ গ্রামের এই পরিবেশ, গ্রামের পরিবেশ তাদের পছন্দ হয় না। শহরের যে বিভিন্ন নাগরিক সুবিধা আছে এগুলো অনেক বেশি স্বাচ্ছন্দ্যময়, এজন্য। ওকে, এরপরে আসো, কামস্কাটকার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে? কোথায় আবার? বিলাসীতে উল্লেখ আছে। যে যদি কামস্কাটকার রাজধানীর নাম চাই তাহলে কি অ্যান্সার দেয়? হুমায়ুনের বাবার নাম চাইলে কি অ্যান্সার দেয়? তোগলক খা, এরকম অনেকগুলো ভুল করে না, সেটা আছে বিলাসী গল্পে। এরপরে আসো, মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? কার সাথে আবার হবে? ন্যাড়া তো মৃত্যুঞ্জয়ের বন্ধু, মৃত্যুঞ্জয়ের সাথেই দেখা হতো। তাহলে মাঝে মাঝে যখন স্কুলের পথে ন্যাড়ার সাথে দেখা হতো, মৃত্যুঞ্জয়ের দেখা হতো। মাঝে মাঝে স্কুলের পথে ন্যাড়ার সাথে মৃত্যুঞ্জয়ের দেখা হতো। এরপরে আসুন, সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এখানে একটা ব্যঙ্গ করেছে। কি ব্যঙ্গ করেছে জানো? আচ্ছা, আমাদের মৃত্যুঞ্জয়, সে কবে না জানি ক্লাস 7-এ পড়তো, এটা তো আমরা জানি না। মানে সে কবে যে 4th ক্লাসে পড়তো সেটা তো একটা রিসার্চ করতে হবে, তাই না? এটা হচ্ছে ব্যঙ্গ করে বলেছে। এরপরে আসো, ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? একবার কিন্তু পড়িয়েছে অলরেডি, এমসিকিউটা আমি দুবার করে দিয়ে ফেলছি, সরি। এটা হবে কি, তোগলক খা লেখে, তাই না? যখন হুমায়ুনের পিতার নাম জানতে চাওয়া হয় পরীক্ষার খাতায়, তারা কি লেখে? তারা অ্যান্সার করে ফেলে যে তোগলক খা। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে যেন পড়তো? মাত্রই পড়িয়েছি কিন্তু, 4th ক্লাসে পড়তো, না 3rd ক্লাস। কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। 3rd ক্লাস মানে যেন কি, ক্লাস 8-এ পড়তো। তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় পড়তো 3rd ক্লাসে। এরপরে আসো, গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের। কিসের বাগান ছিল? আম কাঁঠালের। কত বিঘার? 20-25 বিঘার। এই যে আমি কোশ্চেন করতেছি, আমি আনসার করতেছি, এভাবে চললে তোমার রিভিশন কি হবে? একটা কাজ করবা, প্রত্যেকটা এমসিকিউ যখন পেজ আসবে পজ করবা, আমি রাইট অ্যান্সার বলার আগেই তুমি কমেন্ট বক্সে লিখে ফেলবা। তুমি ইউটিউবে রেকর্ড ক্লাস দেখতেছো, নো প্রবলেম, বাট এই রেকর্ড ক্লাসটাও তুমি যখন লিখবা, রাইট অ্যান্সারটা লিখবা, তোমাকে কিন্তু পুরো সবগুলো অপশন লিখতে হবে না, জাস্ট রাইট অ্যান্সারটা লিখবা। সেটা তোমার ব্রেনে সেট হয়ে যাবে, সেটা আর কখনো ভুল হবে না। তোমার ব্রেন এটা সুন্দর করে মুখস্থ করে ফেলবে। তুমি যেটা কমেন্ট বক্সে লিখবে, ইউটিউবের কমেন্ট বক্সে লিখবে, সেটা তোমার ব্রেনে লেখা যাবে। এই জন্য প্রত্যেকের রাইট অ্যান্সারটা লিখবা। তাহলে মৃত্যুঞ্জয়ের ছিল কত বিঘা জমি ছিল? 20-25 বিঘার। কিসের বাগান ছিল? আমের বাগান ছিল। এরপরে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান ছিল। আচ্ছা, অপরিচিতা গল্পে আমরা চলে এসেছি। আচ্ছা, এই গল্প থেকে না আরো অনেকগুলো বিষয় ছিল, আমি সেগুলো একটু তোমাদের কোশ্চেন করি। তোমরা যারা ইউটিউবে রেকর্ড ক্লাসটা দেখবে অথবা ফেসবুকে, তোমরা কিন্তু এটার অ্যান্সারটা নিচে লিখবে। আমি তোমাদেরকে 3টা টাস্ক দিচ্ছি, ওকে? এইখান থেকে, এই গল্প থেকে। নাম্বার ওয়ান, ন্যাড়া, 3টা প্রশ্ন দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে সবাই এটা লিখবা। ন্যাড়া কেন সন্ন্যাসগিরি ছাড়লো? ন্যাড়া কিন্তু সন্ন্যাসগিরি ছেড়ে এসেছিল। অপশন বলে দেবো? অপশন, আচ্ছা বলে দেই। ন্যাড়া সন্ন্যাসগিরি ছেড়েছে পরিবারের টানে, বন্ধুত্বের টানে, মশার কামড়ে। কোনটা রাইট অ্যান্সার হবে লিখবা। এটা একটা কোশ্চেন, আমি সবার কমেন্ট দেখব এবং তাদের রিপ্লাইও দেবো যারা রাইট অ্যান্সার করবে। সেকেন্ড কোশ্চেন, কোন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল? মৃত্যুঞ্জয় অর্থাৎ যে মৃত্যুকে জয় করে, সে মৃত্যুকে জয় করতে পারে নাই। কোন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল সেটা লিখবা। আমি অপশন দেব? আচ্ছা দেব না, কারণ এটা তোমরা পারার কথা। থার্ড কোশ্চেন, বিলাসী কিভাবে মারা গিয়েছিল? আত্মহত্যা করেছিল অবশ্যই। কিভাবে আত্মহত্যা করেছিল সেটা বলবা, গলায় দড়ি দিয়ে, বিষ খেয়ে, না কিভাবে? তাহলে এই 3টা কোশ্চেনের অ্যান্সার সবাই দিবা যারা এই ক্লাসটা দেখবা পরবর্তীতে। আসো অনুপমকে নিয়ে বলি। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? অনুপমের বাবা তো ওকালতি করে জীবিকা নির্বাহ করতেন, আমরা জানি। এবার তোমাদের আরেকটা কোশ্চেন, আরো একজন চরিত্র আছে এই অপরিচিতা গল্পে যিনি ওকালতি করতেন,
তিনি কে এটা তোমরা কমেন্ট বক্সে লিখবা, ঠিক আছে? এরপরে আসো, মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি? মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার প্রভাবের জন্য। পরিবারের প্রতি মামার যে প্রভাব, তার জন্য তাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা এইটা যাওয়ার আগে মামাকে নিয়ে কয়েকটা কোশ্চেন করি। আচ্ছা, অলরেডি আশা করি তোমরা এটা লিখে ফেলছো কমেন্ট বক্সে। আরেকজন ব্যক্তি ওকালতি করত, তিনি হলেন কল্যাণীর বাবার বন্ধু, অর্থাৎ ডাক্তার শম্ভুনাথ সেনের একজন উকিল বন্ধু ছিল। আচ্ছা, এবার মামাকে নিয়ে কিছু কোশ্চেন করি। মামা অনুপমের চেয়ে কত বছরের বড় ছিল? কমেন্ট বক্সে লিখবা, নাম্বার 1। নাম্বার 2, মামাকে কোন নদীর সাথে তুলনা করা হয়েছে সেটা লিখবা। নাম্বার 3, মামা একবার কোন পুল পার হয়েছিল? তাহলে মামাকে নিয়ে 3টা কোশ্চেন করলাম, কমেন্ট বক্সে অ্যান্সার দিবা। যদি না পারো আমি তোমাদের জানাবা, কমেন্টে বলবা ভাইয়া পারি নাই, মামাকে নিয়ে 3টা কোশ্চেন অ্যান্সার পারি নাই, আমি রিপ্লাই বলে দেব। তাহলে মামাকে নিয়ে 3টা কোশ্চেন। নাম্বার 1, যে মামা অনুপমের চেয়ে কত বছরের বড় ছিল। নাম্বার 2, মামা একবার কোন পুল পার হয়েছিল। আর একটা, মামাকে কোন নদীর সাথে তুলনা করা হয়েছে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে এবং 41 সালে মারা যান। 1941 সালে মারা যান। কবে? 1941 সালে। আসর জমাতে অদ্বিতীয় কে? এটা হলো কানপুরে কাজ করতো সেই ছেলেটা, তার নাম কি? কানপুরে কাজ করতো হরিশ। সরস রসনার গুণ আছে কার? হরিশের। আর যদি বলা হয় 3জন সম্পর্কে বলি, যদি বলা হয় কার ভাষাগুলো অনেক আট, আমরা যেটাকে বলি চমৎকার, এই বিনু দাদা সেটাকে বলে চলনসই। বিনু দাদা এই কল্যাণী সম্পর্কে কি বলেছিল জানেন? বিনু দাদা কল্যাণী সম্পর্কে বলেছিল, বাবা একদম খাঁটি সোনা বটে মেয়েটা। আচ্ছা, হরিশ হবে। সাথী সুশিক্ষিত আত্মনির্ভরশীল নারী, বিয়ের পর শ্বশুর শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়। অপরিচিতা গল্পের সঙ্গে উদ্দীপকের সাথীর বৈসাদৃশ্য কোথায়? কথাটা বুঝতে হবে। আমাদের অপরিচিতা মানে কল্যাণী, সে কিন্তু মাথা নত করে নাই, সে আপোষ করে নাই। যৌতুক চেয়েছে বা ওই কন্যার গলা থেকে গহনা খুলে রাখছে, সে আর বিয়ে করবে না, সে আপোষহীন। যৌতুকের বিরুদ্ধে ছিল, আপোষহীন। একইভাবে সে কিন্তু আপোষ করে নাই। কিন্তু আমাদের এই সাথী, সে কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে আপোষ করছে। শ্বশুর শাশুড়ি বলছে সাথী চাকরি করা যাবে না, সাথী বলছে ওকে বাবা মা আমি চাকরি করব না, আপনারা না করছেন মানে না। সে আপোষ করে নাই। তাহলে না, সে কি করছে? শ্বশুর শাশুড়ির চাকরিজীবী বউ অহংকারী হয়, তারা সংসারের প্রতি দায়িত্বশীল, সে চাকরি ছেড়েছে, সে আপোষ করছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আপোষ কামিতাই। এই যে আপোষ করবে কি করবে না, এই আপোষ কামিতাই, তাদের ভিতরে একটা বৈসাদৃশ্য রয়েছে। এরপরে আসো, উদ্দীপকের শ্বশুর শাশুড়ির মানসিকতার সাথে অপরিচিত গল্পে কোন চরিত্রের মিল আছে? সেটা হলো আমাদের এই যে আই হাই, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়াই আসিবে, মানে মাথা নিচু করিয়া থাকবে আমাদের বাড়িতে এসে। এটা কার চিন্তা ছিল? এটা চিন্তা ছিল অনুপমের মামাদের। এরপর আসো, ফিরোজ মিয়ার বড় মেয়ে আফসানা বিয়ের কথাবার্তার সময় বরপক্ষ যৌতুক দাবি করলে ফিরোজ মিয়া ধার করেও তা দিতে রাজি হয়, কিন্তু তার লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে তা প্রত্যাখ্যান করে দেয়। সে বর পক্ষের লোকদের অপমান করে তাড়িয়ে দেয়। উদ্দীপকের আফসানা অপরিচিতা গল্পের কার সাথে তুলনীয়? আফসানা তো আমাদের কল্যাণী, আমাদের সুন্দরী রূপবতী গুণবতী ছোট্ট কল্যাণী পাখিটা। তাহলে কল্যাণী পাখিটা কি করেছিল? সে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল। সে আর কি জায়গা দিয়েছে? অনুপম যে বলেছিল জায়গা পায়নি, যাই হোক জায়গা পেয়েছিল। তাহলে তার কার সাথে তুলনীয় ভাইয়া? এটা কল্যাণীর সাথে তুলনীয়। আফসানার সাথে কল্যাণীর মিল কোথায়? দেখো, উভয় ব্যক্তিত্ব সম্পন্ন, উভয় শিক্ষিত, কিন্তু উভয় কিন্তু বাবার অনুসারী না। কারণ ফিরোজ মিয়া কিন্তু বলছিল থাক বিয়ে করো, আমি যৌতুক দিব। আফসানা বলছে নো মানে নো, আমি বিয়ে করব না। তাহলে 1 এবং 2 কোনটা রাইট অ্যান্সার হবে? ক।
এরপরে আসো, রেল ভ্রমণকালে দেখা মেয়েটির সুধা কণ্ঠকে অনুপম কিসের সাথে তুলনা করেছিল? অনুপম সোনার কাঠির সাথে তুলনা করেছিল। অপরিচিতা গল্পে স্টেশন মাস্টার ছিল, এখানে শূন্যস্থানটি কি হবে? একজন ইংরেজ ছিল। ওকে, কল্যাণী কেন হিন্দিতে বলল না আমরা গাড়ি ছাড়িব না? কারণ এই কর্মচারীরা ভারতীয় ছিল, ভারতীয় কর্মচারী ছিল, সেজন্য সে বলেছিল, হিন্দিতে বলেছিল আমরা গাড়ি ছাড়িব না। না আমরা গাড়ি ছাড়িব না কথাটি কল্যাণী কোন ভাষায় বলেছিল? হিন্দি ভাষায় বলেছিল। অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? সেটা হলো আন্দামান দ্বীপ। মামার কাছে এই কলকাতার বাইরে যা কিছু আছে সবই আন্দামান দ্বীপের অংশ। এবার আমি তোমাদের কয়েকটা অ্যান্সার বলে দিই। মামাকে নিয়ে 3টা কোশ্চেন করেছিলাম, অ্যান্সার বলে দিচ্ছি। নাম্বার 1 বলেছিলাম মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? মামা অনুপমের চেয়ে 6 বছরের বড়। সেকেন্ড বলেছিলাম মামাকে কোন নদীর সাথে তুলনা করা হয়? মামাকে তুলনা করা হয় ফল্গু নদীর সাথে। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃসলিলা নদী। মামা কোন পুল কখনো পার হয়নি? মামা একবার হাবড়ার পুল বা হাওড়ার পুল একবার পার হয়েছিল, শুধু তাই না? একবার মাত্র, কোনো একটা কাজে। যাই হোক, এরপরে আসো, কলিকাতার বাইরে পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করে? মামা মনে করে সব আন্দামান দ্বীপ। ওকে, এরপরে আসো, দেখো কি বোকা ছিল, এত বোকা হয় রে। হ্যাঁ, অপরিচিতা গল্পকথকের মনের মধ্যে কি ইচ্ছা ছিল? মানে গল্পকথককে অনুপম চাইতো, ইস আমি একটু কানপুরে যাব, কোন সুন্দরী রূপসী রূপবতী যার সাথে আমার বিয়ে হবে, আজও আমি তার চেহারাটা দেখিনি, না জানি তার চোখগুলো কতটা সুন্দর টানা টানা, না জানি তার হাসিটা কতটা মধুর, তার হাসিটা দেখলে আমার বুকটা ভরে যাবে, না জানি কত সুন্দরী রূপসী রূপবতী যাকে আমি এখনো দেখিনি। যাই হোক, তো তার ভিতরে তো অনেক আগ্রহ জন্মেছে সেই সৌভাগ্যবান রূপবতীকে দেখার জন্য যার সাথে তার বিয়ে হবে। তো তাহলে সেই মেয়ে থাকতো কোথায়? কানপুরে। তাহলে অপরিচিত গল্পের কথকের মনের মধ্যে কি ইচ্ছা ছিল? কানপুরে যাওয়ার ইচ্ছা ছিল। ওকে, অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন? কারণ সাহস করে প্রস্তাব করতে পারে নাই, সে সাহস করে বলতেই পারে নাই, আচ্ছা বিনু দাদা তো যাচ্ছে, সাথে আমিও একটু চাই। এটা বলতে পারছে? পারে নাই। সে সাহস করে প্রস্তাব করতে না পারায় নিজের চোখে আর মেয়ে দেখা হলো না। বিনু দাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললেন? বিনু দাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে বললেন, আরে মেয়ে তো খাঁটি সোনা বটে, খাঁটি সোনা বটে। আমি না রেকর্ড ক্লাস নিচ্ছি, তারপরেও মাঝে মাঝে যে ইউটিউবে যে তোমরা কমেন্ট গুলো করো না, আমি কিন্তু সবগুলো কমেন্ট পড়ি, এবং এইটা যে আমারে কি পরিমাণে আনন্দ দেয়, উৎসাহ দেয়, এটা তোমরা বুঝতে পারবে না। এই যে আমি ক্লাস নিচ্ছি, টুকটাক করে নোটিফিকেশন আসতেছে, খুব ভালো লাগে তোমাদের উৎসাহগুলো দেখে। আমরা দোয়া করি তোমরা অনেক ভালো কিছু করো। দেখো বিনু দাদার ভাষাটা যেন কেমন, আমি কিন্তু তোমাদের চিত্র দিয়ে দিয়ে ছবি দিয়ে দিয়ে চরিত্র বিশ্লেষণ করে পড়িয়েছিলাম ম্যারাথন ক্লাসে, এক ক্লাসে গদ্য শেষে। ওখানে আমি পড়েছিলাম যে বিনু দাদার ভাষা অত্যন্ত আর্ট, সবাই যেটাকে বলে চমৎকার, বিনু দাদা বলে আর এটা চলনসই, চলে কোনো মতো। সেই বিনু দাদা যেহেতু বলেছে খাঁটি সোনা বটে, তার মানে এত সুন্দর মেয়ে আর কোথায় পাবে সে। দেখো, বিয়ে উপলক্ষে কন্যা পক্ষকে কোথায় আসতে হলো? বিয়ে উপলক্ষে কন্যা পক্ষকে কলকাতায় আসতে হলো। কোথায় আসতে হলো কেন জানো? কেন কাহিনীটা কি? কাহিনী হলো ওর মামা এত ভীতু, একটা ভিতর ডিম, এই ভিতর ডিম তো কোনোভাবেই কলকাতার বাইরে যাবে না। তাহলে কি করতে হবে? এবার কল্যাণীর বাবাকেই, কল্যাণী তো মা মরা মেয়ে, ওর তো মা নেই, ওর বাবাকেই কলকাতায় চলে আসতে হয়েছিল। অপরিচিতা গল্পের কন্যার পিতার নাম কি? কন্যাকে বলতো? কল্যাণী। কল্যাণীর পিতার নাম ডক্টর শম্ভুনাথ সেন। এরপরে আসো, বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন? বিয়ের কতদিন পূর্বে বলতো? বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন? মাত্র 3 দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেছিলেন। এরপর আসো, পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা শক্ত ছিল, কারণ তিনি ছিলেন খুবই চুপচাপ। ডক্টর শম্ভুনাথ সেন খুবই ভদ্রলোক, একদম ভদ্রলোক, মানে চুপচাপ বসে আছে।
তার কোনো প্রকার রাগ নেই, গোসা নেই, জোরে কথা বলা নেই, অহংকার নেই। চমৎকার একজন পার্সোনালিটি ছিল। মানে তার পার্সোনালিটি এত কি বলবো, খুবই ভালো ছিল। সমৃদ্ধ একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি ছিলেন খুবই চুপচাপ। কি কারণে? মামার মুখ অনর্গল চলতেছিল ধন মানের বাগাড়ম্বরে। মানে মামা ভাব দেখাচ্ছিল যে আরে আমাদের তো অনেক অর্থ সম্পদ, সে অর্থ সম্পদের অনেক বেশি ভাব দেখাচ্ছিল। তাহলে এই ধন মানে বাগাড়ম্বরের জন্য মামার মুখ অনর্গল ছুটতেছিল। এরপরে যদি আমরা দেখি শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গের আলোচনায় একেবারেই যোগ দিলেন না, সেটা কি হবে? শম্ভুনাথ বাবু এই ধন মানের, মানে আমাদের এইটা আছে সেইটা আছে, আমরা হ্যান করেছি ত্যান করেছি, নো, নেহায়েতি ভদ্রলোক, চুপ করে আছে, যা আছে ঠিক আছে, এটা নিয়ে অনেক বেশি বলার ভাব দেখানোর কিছু নেই। তাহলে শম্ভুনাথ বাবু কি করেছে? ধনমানের প্রসঙ্গ একদমই যোগ দিলেন না। কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছে? কাজী নজরুল ইসলাম কি তারুণ্যকে, সত্যকে, রাজভয়কে, লোক ভয়কে, নিজের সত্যকে নিজে সালাম জানিয়েছে, নমস্কার জানিয়েছে। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়, এটা অনেক পরীক্ষায় অনেকবার এসেছে। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? বারবার ভুল করে, ভুল থেকে শিক্ষা নিয়ে, ভুল চেপে ধরে, নাকি ভুল স্বীকার করে? রাইট অ্যান্সার কি হবে তোমরা কমেন্টে লেখো তো, পজ করো, পজ করে লিখে ফেলো। ওকে, এবার আমি বলে দিই। সেটা হলো ভুল থেকে শিক্ষা নিয়ে। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল থেকে শিক্ষা নিয়ে। আচ্ছা, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমার পথ প্রবন্ধের যে যে বাক্যের কবিতা অংশের বক্তব্যটির প্রতিনিধিত্ব করে তা হলো 2 এবং 3। নমস্কার করেছি সত্যকে, এ আগুনের ঝান্ডা দুলিয়ে বাহির হইলাম। ওকে, এরপরে আসো। উক্ত প্রতিনিধিত্বের কারণ কি? কারণ হলো এই যে দেখো, সবগুলো হবে সুন্দরতম মুক্তির পথ, কারণ সত্য হলো সুন্দরতম, সত্য হলো মুক্তির পথ, এবং সত্য হলো আলোর দিশারি। আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে? পরাবলম্বন আমাদেরকে দাস করে তুলেছে, পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে। আমরা যে পরের উপর অবলম্বন করি, গান্ধীজি বলেছিলেন যে আছি, আমি আছি বা আমরা আছি, আমরা ভেবেছি ওকে ঠিক আছে গান্ধীজি আছেন, আমাদের না থাকলেও চলবে, তাই রে? হ্যাঁ, না। তাহলে আমি আছি বলতে আমাদের সবারই থাকতে হবে, অপরের উপর নির্ভর করা যাবে না। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত না, নো। যেই জাতি যত স্বাবলম্বী, নিজের উপর নির্ভরশীল, পরনির্ভরশীল না, সেই জাতি তত উন্নত। ডোন্ট কেয়ার ভাবানে এই উদ্ধৃত অংশ দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে নিজের প্রতি একটি প্রগাঢ় বিশ্বাস এবং সত্যে বলিয়ান হওয়া বোঝানো হয়েছে, যে এটি একটি ডোন্ট কেয়ার ভাবানে। ওকে, ভুলের মধ্য দিয়ে সত্যকে কিভাবে পাওয়া যায়? অবশ্যই ভুল থেকে শিক্ষা নিয়ে এবং আত্মসচেতন হওয়ার মাধ্যমে। তাহলে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়া যায় কিভাবে? ভুল থেকে শিক্ষা নিয়ে এবং আত্মসচেতন হয়ে। এই যে তোমরা কমেন্ট বক্সে লিখতেছো না যে স্যার উপকৃত হচ্ছি বা ধন্যবাদ, এটা মানে আমাদের ভিতর থেকে না একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমরা তোমাদের বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান, যারা শেষ মুহূর্তে এসে হতাশা না করে, চিন্তা না করে ক্লাস করতেছো, নিজেদেরকে এগিয়ে রাখতেছো। 15 লক্ষ এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তুমি কিন্তু ছোটখাটো কোনো রেসে নাই, বাংলাদেশের সবচেয়ে বড় রেসের ভিতর আছে। 15 লক্ষ এইচএসসি পরীক্ষার্থী, শেষ মুহূর্তে আছো। জাস্ট নিজের প্রতি বিশ্বাস রাখো। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো কি জানো? এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো আত্মবিশ্বাস। শেষ মুহূর্তে আছো, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, তোমাকে দিয়ে হবে। চলো, কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে? সেটা হলো স্পষ্ট কথা বলা, এটা অহংকার না। এরপর আসো, মাসি পিসি গল্পে আল্লাদির মুখে কে দেখতে পায় নিজের মেয়ের মুখ? বুড়ো রহমান।
বুড়ো রহমান আল্লাদিকে দেখলে নিজের মেয়েকে দেখতে পায়। বুড়ো রহমানের একটা ছোট মেয়ে ছিল, স্বামীর নির্যাতনে না খেতে পেরে অসুস্থ হয়ে মারা গেছে শ্বশুর বাড়িতে। তো বুড়ো রহমান যখন আল্লাদির দিকে তাকাতো, তার নিজের মেয়ের চেহারা ছাপ ভেসে উঠত। মাসি পিসি গল্পের চৌকিদারকে কানাই চৌকিদার। আহারে, এ তো কোশ্চেন দেওয়ার আগে অ্যান্সার চলে আসে। যাই হোক, তাহলে মাসি পিসি গল্পের চৌকিদারকে কানাই চৌকিদার। আর একটা বিষয় আছে, আমাদের আল্লাদির বাবার অধিকাংশ সম্পদগুলো কে যেন জোরপূর্বক লুট করে নিছে বা দখল করে নিছে, সেটা হলো এই গোকুল। ওকে, মাসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রে কিসের মিল পাওয়া যায়? তাদের মিল পাওয়া যায় হলো তাদের দায়িত্বশীলতা, তাদের মানবিক জীবন যুদ্ধ। তারা সালতিতে করে, সালতি মানে কি? ছোট নৌকা, ছোট নৌকাতে করে হাট করত, বিভিন্ন শাকসবজি বিক্রি করত। নিজের এই বোনজি অথবা ভাইজি, একজনের বোনজি একজনের ভাইজি, আল্লাদিকে বাঁচানোর জন্য কি প্রচেষ্টাই না তারা করেছে। তাহলে তাদের উভয়ের দায়িত্বশীলতা, আল্লাদিকে বাঁচানোটা দায়িত্বশীলতা, এবং এই সবজির ব্যবসা করা সালতিতে করে, নৌকাতে করে, এইটা হলো তাদের মানবিক জীবন যুদ্ধ। ওকে, মাসি পিসি গল্পের মূল উপজীব্য বিষয় কি? মূল উপজীব্য বিষয় হলো পুরুষতান্ত্রিকতা। এই যে পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা, যেখানে বুড়ো রহমানের মেয়েকে নির্যাতন করে হত্যা করা হলো শ্বশুর বাড়ির লোকজন, স্বামীর বাড়ির লোকজন, তারপরে আমাদের আল্লাদি কি পরিমাণে নির্যাতনের শিকার হলো, আমাদের মাসি পিসি তার শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হলো। এই যে কানাই চৌকিদাররা এসে তাদেরকে উঠায় নিয়ে যেতে চায় আমাদের আল্লাদিকে। এই যে পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা, এটাই হচ্ছে এই গল্পের মূল উপজীব্য বিষয়। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? সেটা হলো প্রাগৈতিহাসিক। কারণ পদ্মা নদীর মাঝি তার বিখ্যাত একটি উপন্যাস জননী এবং দিবারাত্রির কাব্য অনেক বিখ্যাত, তবে পদ্মা নদীর মাঝিটা বেশি বিখ্যাত। এটা তোমরা, মুভিও আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে কোনটা নয়? সেটা হবে প্রাগৈতিহাসিক। এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, একাধিকবার আসা কোশ্চেন গুলো। মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসি পিসি প্রকাশিত হয়েছে পূর্বাশা পত্রিকায়। মাসি পিসি গল্পটি প্রকাশিত হয়েছে ভাইয়া কোথায়? পূর্বাশা পত্রিকায়। মাসি পিসি গল্পে ডর কিসে কোন প্রসঙ্গে বলা হয়েছে? সেটা হলো স্বামীর ঘর করা, যে স্বামীর ঘর করতে হবে। এখানে মানে ডর কিসের? যাই হোক, ওখানে যদি একটা সন্তান জন্ম দেয়, তাহলে সন্তানের মুখ দেখলে ওর মন গলে যাবে। এরকম আরো বেশ কিছু কথাবার্তা আছে, তোমরা যেটা দেখে থাকো তাহলে এই অংশটা জানবা যে মাসি পিসি গল্পের ডর কিসের, এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? স্বামীর ঘর করা প্রসঙ্গে। মাসি পিসি গল্পে কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলে? কাছারি বাড়িতে যেতে বলে। তাহলে মাসি পিসি গল্পে কোথায় যেতে বলে কানাই? কাছারি বাড়িতে যেতে বলে। বেকম্মা শব্দের অর্থ কি? অসঙ্গত। বেকম্মা শব্দের অর্থ কি ভাইয়া? অসঙ্গত। এখানে বোঝার কিছু নেই, তোমরা ডিরেক্ট ওয়ার্ড মিনিংটা জেনে রাখবা। অসঙ্গত অর্থ কি? বেকম্মা। মাসি পিসি গল্পে আয়না বজ্জাত হারামজাদা, এই উক্তিটি করেছে কে? এই উক্তিটি করেছে আমাদের পিসি। পিসি বলেছে, আচ্ছা আল্লাদিকে নিতে আসছিস তাই না, আয়না বজ্জাত হারামজাদা, এই দেখ দা, একদম কুচুকাটা করবো। হ্যাঁ, এইটা হচ্ছে কে বলেছে? পিসি বলেছে। মাসি পিসি আল্লাদির বাবার আশ্রয়ে মাথা গুজে আছে কতদিন? অনেক দিন, অনেক দিন হলো এই মাসি এবং এই পিসি আল্লাদির বাবার কাছে আছে। যাই হোক, ওদের এলাকায় একটা মোরগ লেগেছিল এবং তারা সেখানে মারা যায় মহামারীতে, মানে ওর বাবা মা মারা যায়, মাসি পিসি বেঁচে থাকে। দূর ছাই হয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে, এর মানে কি? মানে হলো চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা। তাহলে এটা অন কাইন্ড অফ ফ্রেজ, যে দূর ছাই হয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে, এর মানে কি? এর মানে হচ্ছে চূড়ান্ত অবহেলিত ভাবে জীবন যাপন করা। বছরের পর বছর ধরে মাসি পিসি কিছু টাকা পুঁজি করেছিল। কেন? বছরের পর বছর কিছু টাকা পুঁজি করেছিল দুঃসময়ে খরচ করার জন্য। বছরের পর বছর মাসি পিসি কিছু টাকা জমা করেছিল দুঃসময়ে খরচ করার জন্য। দুর্ভিক্ষের সময়ে মাসি পিসিদের টাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করার কারণ কি? অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট। এরপরে আসো, যোগুর লাথির চোটে মরমর আল্লাদি এসে বাপের বাড়ি হাজির হয়। কখন হয় বলতো? অলরেডি ওর বাবা মারা গেছে। এটা সবাই কমেন্ট বক্সে অ্যান্সার লেখো।
ওর বাবা মারা গেছে, ওর মা মারা গেছে, ঠিক আছে, অসুস্থ হয়ে। তো সে একটা পরিবারে, এই যোগু কি পকি পকি ভাই ছিল, তো একটা টাউট ছিল, ওরে পকি ভাই বলা যাবে না। তো এই যোগু লাঠির চোটে মরমর মরমর অবস্থা আল্লাদি এসে বাপের বাড়িতে আসে কখন? এই মহামারীর দুর্ভিক্ষের সময়। এরপরে আসো, মানে মহামারী হয়েছে, এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, তখন আল্লাদির বাবা গলা কেটে রক্ত দিয়ে মাসে পিসের ঋণ শোধ করে দিতে পারলেও অন্ন যোগান দিতে পারবে না। কেন? কারণ তাদের সে অর্থনৈতিক সক্ষমতাটা নেই। এরপরে আসো 17 নাম্বার, মাসি পিসিরা বাজারে তরি তরকারি বিক্রি করতে যায়। কেন? মাসি পিসিরা বাজারে তরি তরকারি বিক্রি করতে যায় দুটো পয়সা উপার্জনের জন্য। তাহলে মাসি পিসিরা বাজারে দুটো তরি তরকারি বাজারে তরি তরকারি বিক্রি করতে যায় কেন? দুটো পয়সা উপার্জনের জন্য। মাসি পিসির মধ্যে একটা ঐকান্তিক ভাব থাকার কারণ কি? ঐকান্তিক মানে তাদের মিল মিল আছে। কিসের মিল? কেন? কারণ তাদের বয়স এবং অবস্থা এক। দুইজনেরই হাজবেন্ডের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, স্বামী খেদানো, তারা দুইজনই। শ্বশুর বাড়ি নির্যাতিত নিষ্পেষিত, মারা গেছে হাজবেন্ড বা তাদেরকে তালাক দিয়ে দেওয়া হয়, স্বামীর বাড়ি থেকে চলে আসা, এবং তাদের দুজনের বয়সও সেম। এই জন্য তাদের মাঝে একটা ঐকান্তিক ভাব আছে, একটা বান্ধবী সুলভ ভাব আছে। দেখো, পিসির কোন বিষয়টি মাসির সবচেয়ে অসহ্য লাগতো? সেটা হলো পিসি পিসি অহংকারের খোঁচা দিত, কারণ এটা পিসির বাবার বাড়ি। পিসির বাবার বাড়ি না, আল্লাদি তো পিসি, মানে আল্লাদির পিসি, অর্থাৎ আল্লাদির বাবার বোন। তো এই তো নিজের বাবার বাড়ি আছে, সেই জন্য সে অহংকারের খোঁচা দিত। কিন্তু সে তো আছে তার বোন জামাইয়ের বাড়ি, মাসি আছে বোন জামাইয়ের বাড়ি, এই জন্য তার পিসির এই অহংকারের খোঁচাগুলো তার ভাল লাগতো না। আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে? আমি একটু আগেই বলেছি তোমাদের, সেটা হলো এই গোকুল টাউট। গোকুল কি করছে? অধিকাংশ সম্পদগুলোই দখল করে নিয়েছে। মাথায় তুলে রাখা মানে কি বলতো? এটা অ্যান্সার করো সবাই, সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করো। আমি যখন যে কোশ্চেন করব, ভিডিওটা পজ করবা, আমি অ্যান্সার বলার আগেই তুমি কমেন্ট বক্সে লিখে ফেলবা। তাহলে 21-এর কি হবে? মাথায় তুলে রাখা। বলে না যে আসুক না জামাই, মাথায় তুলে রাখবো, মানে কি? মানে খুব আদর যত্নে রাখবো, খুব আদর যত্নে রাখবো। ওকে, এরপর আসো রেইনকোট গল্প। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? সেটা হলো কি? আমাদের নুরুল হুদা। সে বলেছে আসমাটা না এত দুষ্ট, মানে ওর ভাইকে নিয়ে অনেক বেশি দুষ্টামি করে। বলে আমাদের মিন্টুটা না তোমার চেয়ে অনেক লম্বা, তোমার তো দেখি যে ওর রেইনকোটটা একদম পা সুই সুই, তোমার তো অনেক ভালো হলো, একদম ভিজবা না। তো সেই নুরুল হুদা। তাহলে কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? নুরুল হুদার জবানিতে। এর পরের কোশ্চেনে আসো, নুরুল হুদাকে পাকিস্তান হানাদার বাহিনী তলব করার কারণ কি? কারণ তাকে ভেবেছে যে সে মুক্তিযোদ্ধাদের সহযোগী, নাকি তাকে মুক্তিযোদ্ধা সন্দেহ করেছে প্রিন্সিপালের অভিযোগে, নাকি কমান্ডারের নির্দেশে? কি রাইট অ্যান্সার হবে বলো তো? তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো পজ করে। ওকে, আমি বলে দিচ্ছি, আশা করি তোমরা এতক্ষণে লিখে ফেলেছো। সেটা অ্যান্সার হবে পাকিস্তানি হানাদার বাহিনী এই নুরুল হুদাকে তলব করেছে মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবেছে সে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাইতে হবে। কোন টাউট এই পরামর্শটা দিয়েছে? এটা হলো আফাজ আহমেদ, প্রিন্সিপাল আফাজ আহমেদ। মিসক্রিয়ান্টরা সব খতম। এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে মিসক্রিয়ান্ট বলতে মুক্তি ফৌজকে বোঝানো হয়েছে, মুক্তি ফৌজকে বোঝানো হয়েছে। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? এই রেইনকোট গল্পে রেইনকোটটি হলো মিন্টু। রেইনকোটটি কার? মিন্টুর। রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক? নুরুল হুদা হলো কেমিস্ট্রির শিক্ষক। এখান থেকে কয়েকটা কোশ্চেন করি। আচ্ছা, উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম কি? এটা তোমরা লিখবা। আব্দুস সাত্তার মৃধা, সে কোন বিষয়ের প্রফেসর ছিল? এটাও তোমরা কমেন্ট বক্সে লিখবা। ইউটিউবে তোমরা যারা এই ক্লাসটা দেখবা, তাহলে কি কি লিখবা? রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের না, এটা তো আছেই কেমিস্ট্রি।
তাহলে উর্দুর প্রফেসরের নাম কি? আর আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিল? এরপরে আসো, মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে মনে হয়েছে, কি মনে হয়েছে জানো? তোমরা কমেন্ট বক্সে লেখো তো, ভিডিওটা পজ করে লেখো। আচ্ছা, আমি বলে দেই, মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে মনে হয়েছে স্রেফ উৎপাত, স্রেফ উৎপাত মনে হয়েছে। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? আচ্ছা, আমার কি উচিত 10 সেকেন্ড করে ওয়েট করা একটা কোশ্চেন করার পরে? কারণ তোমাদের কাছে তো এই সুযোগটা আছে, তোমরা যেহেতু রেকর্ড ক্লাস দেখতেছো, তোমরা পজ করে রাখবা, পজ করে তুমি দেখবা 4টার ভিতর কোনটা রাইট অ্যান্সার হতে পারে, তুমি কমেন্টে লিখে ফেলবা, তারপরে আমি বলে দেবো, তুমি মিলাইবা যে মিললো কিনা। দেখো, চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কারণ তিনি, ওটা তো আগেরটা চলে গেল, কারণ তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায় চলে গিয়েছে। এরপর আসো, রেইনকোট গল্পে রেইনকোটটি বহন করেছে কি? রেইনকোটটি বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা নাকি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট? কি রাইট অ্যান্সার হবে? কমেন্টে লেখো তো। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? আচ্ছা, প্রথমটা রাইট অ্যান্সার হবে মুক্তিযুদ্ধের চেতনা, এবং দ্বিতীয়টা রাইট অ্যান্সার হবে এই রেইনকোট থেকে যে একটা সঞ্চারিত যে একটি উষ্ণতা সে পেয়েছিল, সেই উষ্ণতা এবং দেশপ্রেমের কারণে সে কি করেনি? সে সাহসী হয়ে উঠেছে। আচ্ছা, এর আগে কিছু কোশ্চেন করি, না এরপরে করি। আসো, নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? সবাই এটা লেখো। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কার জন্য? মিন্টুর জন্য। আর কার জন্য আবার? মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট ছেড়ে চলে যায় কবে? ক, খ, গ নাকি ঘ? কোনটা রাইট অ্যান্সার হবে বলো তো? একটা বিখ্যাত তারিখ, এই তারিখে অনেক কিছু ঘটছে। এই তারিখে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল। এই তারিখে পলাশির প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল, সিরাজউদ্দৌলার আম্রকাননে, পলাশির আম্রকাননে। সে বিখ্যাত 1757 সালের 23শে জুন কি হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল। তাহলে এই তারিখটা অবশ্যই মনে রাখবা। মিন্টু মগবাজার 2 কামরার ফ্ল্যাট ছেড়ে চলে যায় 23শে জুন। তোমাদের পরীক্ষা হবে 26শে জুন। তোমাদের পরীক্ষা হবে, দেখো ভয় পেও না। তোমাদের অনেক ফ্রেন্ড আছে, ওরা হয়তো চাইবে পরীক্ষা পিছানো হোক বা যা কিছু, এগুলো করিও না বাবা, পড়াশোনায় মনোযোগ দাও। পরীক্ষা জিনিসটা যত দ্রুত দিয়ে বেঁচে যাবা তত বেঁচে যাবা, যতই লেট হবে ততই ফেসে যাবা। একটা কথা মনে রাখবা, পরীক্ষা যত পিছিয়ে দেবে চিন্তা করার সময় তত বেড়ে যাবে, প্রিপারেশনের সময় পাবে না। অতএব যে সময়টা আছে ভালো করে পড়ো। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করেছে? 4বার। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বাড়ি বদল করেছে? 4বার। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, এই উক্তিটি কার? তোমরা কমেন্ট বক্সে লেখো। আমার ভাইকে আর ঢাকায় রাখলাম না, উক্তিটি কার? এই উক্তিটি হলো নিচের তলার ভদ্রলোকের। পূব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে? চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। মিন্টু কোথায় আছে তা কে জানে? তা জানে হলো নুরুল হুদা এবং তার বউ। ওকে, নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে? এখানে একটা মজার ব্যাপার আছে, ঠিক আছে? তাকে বলা হয় হলো আরে সর্দার গোসের রাজাকার বা এরকম একটা কিছু বলে। যাই হোক, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক কি করে? নুরুল হুদার নিচের ফ্ল্যাটে ভাড়া থাকে। তাহলে নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে ভাড়া থাকে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। এই পিচ্ছিটা বলেছিল। যাই হোক, তাহলে এই কথাটিতে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে যে আব্বুকে ছোট মামার মতো লাগতেছে। এরপরেরটা অ্যান্সার করো তো, এটা অ্যান্সার করো। মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? নুরুল হুদার অনুভূতি ছিল চমকে ওঠার মতো, সে চমকে উঠেছিল। আচ্ছা, নুরুল হুদার ছেলের বয়স কত? আচ্ছা, তার মেয়ের বয়স হলো 2.5 বছর। নুরুল হুদার মেয়ের বয়স কত ভাইয়া? 2.5 বছর। তাহলে তার ছেলের বয়স কত? নুরুল হুদার ছেলের বয়স 5.5 বছর, না শুধু 5 বছর। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই কথাটি কে বলেছে?
আড়াই বছরের মেয়ে। আচ্ছা, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এর সঙ্গে, আচ্ছা এটা কি ঠিক আছে কিনা বলো তো, আমার একটু কনফিউশন লাগতেছে। আমার মনে হচ্ছে এটা রাইট অ্যান্সার না। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এইটা তো তার মেয়ে বলেনি। এটা কি তার মেয়ে বলছে নাকি এটা তার ছেলে বলছে? 5 বছরের ছেলে না আড়াই বছরের মেয়ে, এটা একটু তোমরা কমেন্ট বক্সে লিখবা তো। আমি নিজে কনফিউজড। এটা তোমরা একটু কমেন্ট বক্সে লিখবা যে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এটা কে বলছে, মেয়ে নাকি ছেলে? আচ্ছা, সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা সামহাউ আর আদার ইনভলভড, এই কথাটি হলো প্রিন্সিপালের। এই কথাটি কার? এই কথাটি হলো প্রিন্সিপালের কথা। নুরুল হুদা কোনগুলো থেকে শত হাত দূরে? নুরুল হুদা হলো এখানে নুরুল হুদা বলতেছে যে আমি সাবভার্সিভ সাব সার্ভিস, আমি কি সাবভার্সিভ বলছি নাকি? হ্যাঁ, এটা হবে সাব সার্ভিস। সাব সার্ভিস অ্যাক্টিভিটিস থেকে শত হাত দূরে আছে। ওকে, এরপরে আসো, আমরা চলে যাচ্ছি মানব কল্যাণে। আচ্ছা, আজকের ক্লাসটা না আমি লাইভে নেই নাই, আমার 1000 জন পজিটিভ কমেন্ট করছো, এর ভিতরে একজন যদি নেগেটিভ কমেন্ট করো না, এটা খুব খারাপ লাগে। যাই হোক, আমি বাংলার টিচার, আমি বাংলা ক্লাসে যদি গল্পও বলি তোমাদেরকে, মানে তুমি জানো আমি লাস্ট সপ্তাহে ভাবছিলাম যে আমি আর কখনো লাইভ ক্লাস নেব না, শুধু রেকর্ড ক্লাস নেব। কারণ লাইভ ক্লাস নিতে গেলে আমাকে কমেন্ট পড়তে হয়। ভাই আমি তোমাকে 7 ঘন্টার ক্লাস নেব, একটা ক্লাসে সবগুলো গল্প শেষ করালাম, একটা ক্লাসে সবগুলো কবিতা শেষ করালাম, এত লম্বা একটা ক্লাস। তো ওইখানে তুমি তো তোমার বয়ফ্রেন্ডের দিকে, তোমার হাজবেন্ডের দিকে, তোমার ওয়াইফের দিকে, তোমার মা বাবার দিকে, তোমার প্রিয় মানুষের দিকেও টানা 7 ঘন্টা তাকায় থাকতে পারবা না। তুমি আমার ক্লাস টানা দেখতেছো, তার মানে কি আমাকে মাঝে মাঝে ফান করতে হয়, মজা করতে হয়, গল্প করতে হয়, ফানি কথাবার্তা বলতে হয়। আমি যে লাইভ ক্লাসগুলো নেই, আজকের ক্লাসটা তো রেকর্ড নিচ্ছি, জাস্ট আমার একটা দায়িত্ববোধ ছিল যে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি গল্পের উপর 100টা এমসিকিউ সলভ করাবো, তাই সলভ করাচ্ছি। বাট কমেন্টে যখন কেউ লেখে যে ফালতু, পুরো ক্লাস জুড়ে শুধু গল্পই করে, হুদাই গল্প করে, পড়ানোর চেয়ে গল্পই বেশি, এই টাইপের কমেন্টগুলো দেখি, মানে একটু খারাপ লাগে, বুঝছো? এগুলো দেখলে একটু খারাপ লাগে। কিন্তু এগুলো তো আমার প্ল্যান করা, যে আমি যদি মাঝে মাঝে গল্প না করি, মাঝে মাঝে 2 একটা মোটিভেশনাল কথা না বলি, ফান না করি, তোমরা তো ভাই মানুষ, মেশিন না। 6-7 ঘন্টার ম্যারাথন ক্লাসগুলোতে তোমরা টানা দেখতে পারবা না। তো তোমাকে তো আমার আটকে রাখতে হবে ক্লাসে। এই জন্য মাঝে মাঝে একটু ফান দেখো না, একটা 2 ঘন্টার মুভিতে মিউজিক থাকে, বিভিন্ন টুইস্ট থাকে, কেন থাকে? তোমাকে আটকে রাখার জন্য। তো ক্লাস তো তোমার সবচেয়ে জীবনের সবচেয়ে বড় শিক্ষা, মুভির চেয়েও বেশি 1000 গুণে ইম্পর্টেন্ট তোমার জন্য। তো এখানে আমি যদি মাঝে মাঝে ফান না রাখি, আমি তো মিউজিক রাখতে পারবো না, ফাইট রাখতে পারবো না, রোমান্স রাখতে পারবো না, বাট মাঝে মাঝে একটু ফান রাখতে হবে আমাকে, যেন তোমাকে আমি স্ক্রিন টাইমে আটকে রাখতে পারি ক্লাসের শেষ পর্যন্ত। বুঝছো না? এই জন্য তোমরা যারা আমাকে ভুল বোঝে আমার ক্লাসগুলোতে এসে কমেন্ট করে ইউটিউবে যে ফালতু, হুদাই, খালি গল্প করে, এগুলো করিও না। ওকে, দেখো, না তোমরা আমাকে পরামর্শ দিবা, তোমাদের পরামর্শগুলো দ্বারা আমি সমৃদ্ধ হই, আমি অনেক উপকৃত। এই যে তোমাদের পরামর্শের কারণে আজকে আমার সুযোগ ছিল, ক্যামেরাটা ঠিক হয়ে গেছে, বাট আমি লাইভটা নিলাম না, ভাবলাম রেকর্ডই নেই, লাইভ না নিলেই বেঁচে যায়। কারণ লাইভ নিলে পোলাপান পরবর্তীতে নেগেটিভ কমেন্ট করে, বলে হুদাই কমেন্ট পড়ে, পড়ায় না, গল্প করে, মজা করে। দেখো, মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তবে আমি লাইভ নেব, কিন্তু আমি তোমাদের বেশ কয়েকটা লাইভ নেব, অ্যাটলিস্ট 4টা লাইভ নেব আরো তোমাদের পরীক্ষার আগে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র, মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, এখানে দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হয়েছে আমাদের মানসিকতা পাল্টাতে হবে। প্রাবন্ধিক আবুল ফজলের পিতার নাম কি? ফজলুর রহমান। আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার একটা পত্রিকা ছিল, বিখ্যাত পত্রিকা, সেই পত্রিকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন হয়, নাম হলো শিখা পত্রিকা। এটা তোমরা কমেন্টে লিখবা, আবুল ফজলের পত্রিকার নাম শিখা পত্রিকা। রেখাচিত্র কোন জাতীয় রচনা? রেখাচিত্র একটি কি হবে ভাইয়া? দিনলিপি হবে। আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1983 সাল। এগুলো আমি সময় নিচ্ছি না, কারণ এগুলো হচ্ছে ডিরেক্ট তথ্যমূলক, তো এখানে ব্যাখ্যার কিছু নেই। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটি সস্তা? এটা সস্তা হবে, এটা স্পেলিং মিস্টেক, এবং মামুলি অর্থে ব্যবহৃত হয়। এটা একটু বুঝানোর আছে, বুঝিয়ে বলি।
আমাদের প্রচলিত ধারণার চলতি কথায় এই মানব কল্যাণ এটা অনেক সস্তা এবং মামুলি অর্থে ব্যবহৃত হয়। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এটা বলেছে ইসলামের নবী। উপরের হাত মানে কি বলতো? যে দাতা, যে দান করে সে শ্রেষ্ঠ। আর নিচের হাত অর্থ কি? গ্রহিতা, যে দান নেয়, ভিক্ষা গ্রহণ করে সে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠকে যে দান করে সে শ্রেষ্ঠ। ওকে, এটা ইসলামের নবীর কথা। নিচের হাত বলতে লেখক কাকে বুঝিয়েছে? নিচের হাত বলতে গ্রহিতাকে বুঝিয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু আমি যখনই একটা নিউ পেজ যাব সঙ্গে সঙ্গে তোমরা ভিডিও পজ করবা। এই যে আমি সাইডে আসতেছি, তোমরা সবগুলো লিখবা। 11-10 কি হবে, ক খ গ ঘ কোনটা হবে, 11 কি হবে, এগুলো লিখে ফেলবো। ওকে, 10 দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? একটি দীনতা প্রতিফলিত হয়। দীনতা মানে কি? মানে অভাব অনটন। যে দান গ্রহণ করে, ভিক্ষা গ্রহণ করে, তার মাঝে দীনতা পাওয়া যায়। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? এই কোশ্চেনগুলো কিন্তু অনেকবার আসছে বোর্ডে। কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে প্রতিফলিত হয়। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? কি হবে ভাইয়া? রাষ্ট্র হবে, রাষ্ট্র। এটা তোমরা অ্যান্সার করো, আমি একটু পানি খেয়ে নেই। ওকে, আশা করি তোমরা অ্যান্সার করেছো। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? কারণ আমরা উপলব্ধি করতে পারি না যে এক মুষ্টি ভিক্ষা দিলাম, এটা আবার মানব কল্যাণ হলো কিভাবে। এখানে মানব জাতির সম্মান বৃদ্ধি হয়েছে? হয়নি তো। এই যে আমরা উপলব্ধি করতে পারি না, উপলব্ধিহীনতার কারণে আমরা এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে মানব কল্যাণ মনে করি। এরপরে আসো, কোন কাজ মনুষ্যত্ববোধ এবং মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? আসলে ভিক্ষা প্রদান করা। তুমি যখন ভিক্ষা প্রদান করো তখন কি করো? তুমি মনুষ্যত্ববোধ এবং মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করো। সেই লোকটা ছোট হয়ে যায় তোমার সামনে, তাকে ভিক্ষা দিবা না। রাসূলের কাছে আসছে ভিক্ষা চাইতে, রাসূল তাকে কাজ দিছে, সে একটা কুড়াল কিনে দিছে। ইসলামের নবীর কথা যে এখানে আছে, ইসলামের নবীর কাছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলে কি ভিক্ষা চাইতে, সে ভিক্ষা দেয় নাই, সে তাকে একটা কোড়াল কিনে দিছে, তুমি এটা দিয়ে কাঠ কেটে কাজ করে খাও, ভিক্ষা চলবে না। ভিক্ষাবৃত্তি ইসলামে নিষিদ্ধ। দেখো, কোন বিষয়টি সাধারণত আমরা আমাদের উপলব্ধি করা হয় না। মানব মর্যাদাকে আমরা প্রচুর ক্ষুণ্ণ করি, এটা আমরা উপলব্ধি করি না। এরপরে আসো, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন ইসলামের নবী। ইসলামের নবী কি বলেছিলেন? উপরের হাত সবসময় নিচের হাতের চেয়ে শ্রেষ্ঠ। নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন? নিচের হাত বলতে লেখক বুঝিয়েছেন নিচের হাত অর্থাৎ যিনি গ্রহিতা, যিনি গ্রহণ করে। আচ্ছা, এরপরে আসো, উপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন? মহৎ হৃদয় দাতাকে। কাকে বুঝিয়েছেন? দাতাকে, যিনি দান করেন। নিচের হাত দ্বারা কোনটিকে বোঝায়? নিচের হাত, নিচের হাত হচ্ছে আত্মমর্যাদাহীন। নিচের হাত কি? আত্মমর্যাদাহীন। তার কোনো লজ্জা শরম নাই, ঠাস করে হাত পাতে, একটু দেন না। তাহলে নিচের হাত কি? সেটা হলো আত্মমর্যাদাহীন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? কোনটি প্রতিফলিত হবে? দীনতা। যে দান গ্রহণ করবে, ভিক্ষা গ্রহণ করবে, তার ভিতরে অনেক অসহায়ত্ব, অভাব, দীনতা দেখা যাবে। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত? আমরা কিন্তু মাত্র পড়েছি সর্ব অবয়বে। তাহলে যিনি ভিক্ষা গ্রহণ করে তার দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? সেটা হলো একটি বিভৎস অবস্থা। কেমন অবস্থা? বিভৎস অবস্থা। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্যটা কোথায়? কেমন? একটা আকাশ পাতাল পার্থক্য। তাহলে যে অনুগ্রহ করে আর যে অনুগ্রহ গ্রহণ করে, এই দুজনের মাঝে পার্থক্যটা কেমন? আকাশ পাতাল পার্থক্য। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? মাত্র পড়িয়ে এসেছি, রিপিট হয়েছে, কোশ্চেনটা কি হবে?
রাষ্ট্র। সর্বশেষ, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা রাষ্ট্রের দায়িত্ব। লেখকের মতে কখন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয় বলতো? যখন হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেওয়া হয়। যখন হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেওয়া হয় তখন কি হয়? এই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে রাষ্ট্র ব্যর্থ হয়। তো আজকের ক্লাসটা আমরা যদি লাইভে নিতাম হয়তো 1.5-2 ঘন্টার মতো লাগতো। আমরা মাত্র 40 মিনিট, কি হয়েছে আজকের ক্লাসটা, আমরা সম্ভবত 40 মিনিটের ভিতর ক্লাসটা শেষ করে দিলাম। আমি তোমাদের জন্য আরো কিছু চমৎকার ক্লাস নিয়ে আসবো। কিছু ক্লাস আনবো রেকর্ড, আর কিছু ক্লাস দেবো তোমাদের লাইভ। আর তোমাদের বাংলা সেকেন্ড পেপার নিয়ে কিছু প্রবলেম আছে, আমাকে তোমরা জানিয়েছো, আমি তোমাদেরকে রিটেন পার্টের উপর ক্লাস নেব। অলরেডি সাজেশন দেওয়া আছে এই ক্লাসে, এই চ্যানেলে তোমরা দেখতে পাবা যে এক ক্লাসেই 70 মার্ক কমপ্লিট বাংলা দ্বিতীয় পত্র। সেখানে আমি সবগুলোর জন্য সাজেশন দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভাইয়া, ঠিক 3 বছর আগে আমি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি কিন্তু মানে এতটা সাজানো গোছানো কন্টেন্ট পাইনি। আমি চেষ্টা করতেছি যে একটা ক্লাসে সবগুলো গল্প পড়িয়েছি তোমাদের, একটা ক্লাসে 7 ঘন্টা 6 ঘন্টার একটা ক্লাসে সবগুলো কবিতা পড়িয়েছি একটা 6 ঘন্টার ক্লাসে, একটা ক্লাসে সবগুলো পুরো ব্যাকরণ শেষ করিয়ে দিয়েছি। তোমরা আল্লাহর ওয়াস্তে সবগুলো ক্লাস প্রয়োজনে একাধিকবার দেখবা। ওই ভিন্ন ভিন্ন 1 ঘন্টা 40 মিনিটের বেশি বেশি কন্টেন্ট না দেখে একটা ক্লাসকে একটা না দেখবা, দেখো ক্লাসগুলো, উপকৃত হবে ইনশাল্লাহ। আর ভাইয়ার ক্লাসগুলো দ্বারা যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকো, আমরা যেন ক্লাসগুলো নিয়ে আরো উৎসাহ পাই, আমরা যেন তোমাদের জন্য আরো কাজ করতে পারি। চ্যানেলটা যে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে, এটা তো আর বলার প্রয়োজন নাই, তাই না? তোমরা সবাই অনেক ভালো থাকো, তোমাদের আগামীর প্রিপারেশনটা অনেক সুন্দর হোক, অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য। দেখা হচ্ছে লাইভ ক্লাসে ঠিক 2 দিন পর। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।